অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কী করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শফিকুর রহমান পাটোয়ারি। আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট অ্যাটাক, ঝুঁকি ও চিকিৎসা। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। হার্ট অ্যাটাক বিষয়টা কি একটু জানতে চাই। হার্ট অ্যাটাক আসলে আমরা যেটা দেখি বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে কার্ডিওভাস্কুলার ডিজিজ, যার ভিতরে হচ্ছে হার্ট অ্যাটাক অন্যতম। এবং অনেকগুলো ইয়েতে আমরা যেটা দেখি যে 18 মিলিয়ন মানুষ প্রতি বছর মারা যাচ্ছে এই ধরনের প্রবলেমের কারণে। তার সুতরাং আমাদের হার্ট অ্যাটাক সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দরকার। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে হার্ট অ্যাটাকটা কী, হার্টের রক্তনালী, 3টি রক্তনালী থাকে হার্টে, এবং এই 3টি রক্তনালীর মাধ্যমে হার্টে রক্ত চলাচল এবং পুষ্টি সরবরাহ করে থাকে হার্টের মাংসপেশিগুলোকে স্বাভাবিক কর্মক্ষম রাখার জন্য। এখন এই রক্ত চলাচল এবং পুষ্টি যদি সরবরাহ যদি ঠিকমতো না হয় রক্তনালীর মাধ্যমে, এবং 100% যদি কাট অফ হয়ে যায় এই রক্ত চলাচল হার্টের মাংসপেশিতে, তখনই সেটার যে লক্ষণটা প্রকাশ পায়, সাধারণত বুকে ব্যথার মাধ্যমে লক্ষণটা প্রকাশ পায়, তখনই আমরা তাকে হার্ট অ্যাটাক বলে থাকি। আচ্ছা, তখনই আমরা তাকে হার্ট অ্যাটাক বলে থাকি। হার্ট অ্যাটাকের কোনো বিশেষ কোনো ইস্যু আছে কিনা, যেমন যাদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এই ধরনের পেশেন্টরা কি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে বেশি রয়েছে? হ্যাঁ, যেমন হার্ট অ্যাটাকের জন্য কিছু বিশেষ রিস্ক ফ্যাক্টর আমরা বলি আর কি। এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি থাকে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। যেমন এই রিস্ক ফ্যাক্টরকে 2টি ভাগে ভাগ করা হয়, একটা হলো মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, একটা হচ্ছে আনমডিফায়েবল। কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে এটা কিন্তু আপনি কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না, কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেটা আমরা কন্ট্রোল করতে পারবো। যেমন আমি যদি প্রথমেই মডিফায়েবলগুলো আমরা বলি, যেমন ধূমপান, তারপর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলাইটাস যেটা আমরা ডায়াবেটিস বলি আর কি, আর হচ্ছে রক্তে কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে, আমাদের খাদ্য অভ্যাস বা লাইফস্টাইলের কিছু পরিবর্তন, যেমন ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট যদি খাবারে বেশি থাকে, আমরা সবজি বা ফল যদি আমরা কম খেয়ে থাকি, তারপর হচ্ছে ওয়েট যদি বেশি হয়, সেডেন্টারি লাইফস্টাইল, যেমন হচ্ছে কাজকর্ম কম করা, একেবারে রেস্টে থাকা বেশি, ধরো এই ধরনের যারা থাকেন, এয়ার পলিউশন, এগুলো হচ্ছে হার্ট অ্যাটাকের জন্য যেগুলো মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করে আমরা কিন্তু হার্ট অ্যাটাককে প্রতিরোধ করতে পারি। কিছু আছে নন মডিফায়েবল বা আনমডিফায়েবল, যেমন সেটা হচ্ছে যেমন বয়সকে তো আর চেঞ্জ করা যাবে না। যেমন দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। যেমন পুরুষ মানুষের ক্ষেত্রে আমরা বলি 45 ইয়ার্স এবং তার বেশি যদি হয় তখন হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। মহিলাদের ক্ষেত্রে 55 বছর বা তার বেশি যদি হয় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। আবার দেখেন ফ্যামিলি হিস্ট্রি বলে একটা কথা আছে, যে পরিবারের যদি কোনো সদস্য হার্ট অ্যাটাকে আক্রান্ত থাকে বা তাহলে দেখা যাচ্ছে পরবর্তী মেম্বারদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে এই ধরনের, যেমন পুরুষ যদি কোনো মেম্বার 55 বছর বা কম বয়সী যদি হার্ট অ্যাটাকে থাকে, আর মহিলাদের ক্ষেত্রে যে 65 বছরের কম বয়সী যদি হার্ট অ্যাটাকে রোগী থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলিতে কিন্তু হার্ট অ্যাটাক রান করার একটা সম্ভাবনা থেকে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এই ফ্যাক্টরগুলো কিন্তু আমরা খুব বেশি চেঞ্জ করতে পারবো না, যেমন বয়স, তারপরে জেন্ডার বেস, যেমন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি মহিলাদের ক্ষেত্রে, তারপর হচ্ছে আমাদের ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে বা জেনেটিক যদি কোডিং থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি যেটা থাকে এগুলোকে নিয়ন্ত্রণ করা কিন্তু আসলে ডিফিকাল্ট, যাকে আমরা নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আমরা বলি। আচ্ছা, উচ্চ রক্তচাপের বিষয়ে একটু বিশেষভাবে জানতে চাই। যারা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, তাদের কি একটু সচেতন হওয়া বেশি প্রয়োজন? সবসময় কি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা কি জরুরি, বিশেষ করে হার্ট অ্যাটাক ইস্যুতে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। যে উচ্চ রক্তচাপ হচ্ছে আমাদের দেশে দেখা যাচ্ছে যে সবচেয়ে একটা কমন ফ্যাক্টর যার জন্য হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে, এবং রক্তনালীর ব্লকজনিত হৃদরোগের জন্য দায়ী হচ্ছে উচ্চ রক্তচাপ। এর কারণ হচ্ছে যে আমাদের সমাজে যে উচ্চ রক্তচাপ আছে, এই রক্তচাপ কিন্তু অনেকেই জানেন না যে তার উচ্চ রক্তচাপ আছে। যেমন যদি জানার পরেও দেখা যাচ্ছে যে অনেক রোগী কিন্তু ওষুধ খাচ্ছেন না, যে ওষুধ যদি একবার শুরু করা হয় তাহলে তো সারা জীবন খেতে হবে, এই জন্য ওষুধ খাচ্ছে না জানার পরও। তাহলে দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ আবার ওষুধ খাওয়ার পরেও কিন্তু কন্ট্রোলে থাকতেছে না। তাহলে দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ চিকিৎসার ক্ষেত্রে একটা খুব সুন্দর একটা অবস্থা কিন্তু নাই, যার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা যেটা হচ্ছে হাইপারটেনশন লিগ ইন্টারন্যাশনালি দেখবেন যে প্রতি বছর 17ই মে, যে কিছুদিন আগেই চলে গেল, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস হিসেবে পালন করে থাকে। এবং সেখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল, যে হচ্ছে মেজার্স ব্লাড প্রেশার কারেক্টলি, তারপর কন্ট্রোল ইট
অ্যান্ড লাইফ লং লাইফ, মানে হচ্ছে বেশি দিন বেঁচে থাকা যায় যদি উচ্চ রক্তচাপ সঠিকভাবে মাপা যায়, কন্ট্রোল করা যায়। তাহলে দেখা যাচ্ছে এর মূল আক্রমণটা কোথায় হচ্ছে উচ্চ রক্তচাপ, যাকে সাইলেন্ট কিলার আমরা বলি। এর মেইন পয়েন্টটা হচ্ছে হার্ট, কিন্তু সে অ্যাটাক করে এবং হার্টেই সে আক্রান্ত করে এবং যার জন্য মানুষের মৃত্যুবরণ করে, যাকে সাইলেন্ট কিলারও বলা হয় উচ্চ রক্তচাপ। তাহলে হার্টের কোথায় সমস্যাটা হচ্ছে, যেমন হার্টের মাংসপেশিগুলিকে মোটা করে ফেলে, তারপর হচ্ছে হার্ট ফেলিওর করে, হার্টের রক্তনালীর গায়ে কোলেস্ট্রল জমার ফলে হার্টের রক্তনালীতে ব্লক তৈরি করে, এবং সেই ব্লকটা যদি যখন আস্তে আস্তে পরিপক্ক হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাকের মতো। আমরা একটু ব্লকের বিষয়ে আসতে চাই, তবে একজন দর্শক রয়েছে ফোনে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাদের? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাইছিলাম, আমার আম্মার হচ্ছে হার্টের মানে সমস্যা, প্রেশার আছে, ডায়াবেটিক। তো 3 বছর থেকে এরকম মানে কোনো কিছু ভারী কাজ করতে লাগলেই বুকে ঝিনঝিন ধরপড়ি চিনচিন এরকম করে। তো এটা সমস্যা মানে সমাধানের মানে কি? অন্য অনেক ডাক্তারকে দেখাইছি, মানে সঠিক চিকিৎসা হয় নাই। আচ্ছা, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার প্রশ্নের জন্য যে ভারী কাজ করতে গেলে বুক ধরফড় করে, চিনচিন করে, এরকম একটা কিছু। হ্যাঁ, তার সাথে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে। হ্যাঁ, ডায়াবেটিস। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যেমন এই যে এখন যেমন বৃষ্টি হচ্ছে, আমরা যখন আকাশে যখন মেঘাচ্ছন্ন দেখি আমরা, তখন কিন্তু আমরা ধরে নিই যে বৃষ্টি বা ঝড় হওয়ার সম্ভাবনা থাকে। যখন আপনার বয়স 40-এর উপরে এবং আপনার ডায়াবেটিস আছে এবং উচ্চ রক্তচাপ আছে, এইটা একটা এনভায়রনমেন্ট, এই পরিবেশে কিন্তু বুকে যদি ব্যথা হয়, অবশ্যই আপনার প্রথমে বিবেচনা করা উচিত যে হার্টের কোনো সমস্যা কিনা, হার্টের রক্তনালী ব্লকজনিত কোনো হৃদরোগ কিনা। যেমন এই সমস্ত সমস্যা হলে কিছু দূর হাঁটলে দেখা যায় শ্বাসকষ্ট বা বুকে ব্যথার মতো পরিস্থিতি, রেস্ট নিলে আবার কমে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে সমস্যা হয়, রেস্ট নিলে কিন্তু কমে যায়। কোনো একটা কাজ করতে গেলে প্রবলেম হয়। এই সমস্ত প্রবলেম হলে অবশ্যই সঠিকভাবে রোগটা নির্ণয় করা প্রয়োজন। সেই ক্ষেত্রে যেমন একটা ইসিজি আমরা বলি, ইসিজি করার জন্য, ইকোকার্ডিওগ্রাম করার জন্য, তারপর হচ্ছে যদি ইসিজি ইকোকার্ডিওগ্রাম যদি ফেভার করে আমরা একটা ইটিটি করতে বলি, যেটা হলো এক্সারসাইজ টলারেন্ট টেস্ট। মানে এই টেস্টের মাধ্যমে কিন্তু সঠিকভাবে নির্ণয় করা সম্ভব ওনার হার্টের রক্তনালীতে ব্লক আছে কি নাই। তারপরেও যদি আমরা দেখি যে সঠিকভাবে আরও যদি পুঙ্খানুপুঙ্খ নিরূপণ, যেটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাসেসমেন্ট, যে কটা রক্তনালীতে ব্লক, কত পার্সেন্ট ব্লক, সেটা নির্ণয় করার জন্য তখন আমাদের করোনারি অ্যানজিওগ্রামের হেল্প নিতে হয়। মানে করোনারি আর্টারিতে যে আমরা ওষুধ দিয়ে যে ছবি নিই আমরা, যে আর্টারিতে কটা ব্লক আছে দেখার জন্য, তাহলে এই সমস্ত পরীক্ষার মাধ্যমে অবশ্যই সঠিকভাবে নির্ণয় করা সম্ভব। যেহেতু হাইপারটেনশন, ডায়াবেটিস আছে, অবশ্যই আপনার এই হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ আছে কিনা সেটা একজন কার্ডিওলজিস্টের মাধ্যমে অবশ্যই আপনার এটা রোগটা সঠিকভাবে নিরূপণ করে চিকিৎসা নেওয়া প্রয়োজন। আচ্ছা, যিনি ফোন করেছিলেন, আমি একটু তার হয়েই বলতে চাই। ধরুন আমি হচ্ছে এক্সারসাইজ করি না, আমি ব্যায়াম করি না, কিন্তু অনেক দিন পর মানে আমি সকালবেলা উঠে দৌড়ালাম, তখন দেখা গেল যে আমি আসলে নিতে পারছি না, আমার জোরে জোরে নিঃশ্বাস নেওয়া লাগতেছে, মনে হচ্ছে একটু হার্টে কষ্ট হচ্ছে। তো এই বিষয়গুলো কি স্বাভাবিক? এখন এখানে যেমন হচ্ছে রেগুলার যদি কেউ এক্সারসাইজ না করে, হঠাৎ করে এক্সারসাইজ করতে গেলে তো একটু সমস্যা হতে পারে সেটা। আর যিনি রেগুলার এক্সারসাইজ করেন তার ক্ষেত্রে দেখা গেল যে উনি রেগুলার এক্সারসাইজ করতেছেন, কিন্তু হঠাৎ করে এখন সে আগের মতো এক্সারসাইজ করতে পারছেন না, তাহলে এটা অবশ্যই অ্যালার্মিং যে কেন উনি পারছেন না। আচ্ছা, যে দর্শক যিনি ফোন দিয়েছিলেন উনি যদি পরিশ্রমী হন, তাহলে যদি হচ্ছে ওনার এই সমস্যাগুলো হয়, তাহলে এটা অ্যালার্মিং, অবশ্যই এটা বিবেচনা নেওয়া উচিত। আচ্ছা, আমরা ব্লক নিয়ে কথা বলছিলাম, যে মানে যে কোনো মানুষের কি ব্লক হঠাৎ করেই ধরা পড়ে? মানে কারো তো জন্মগত সমস্যা আছে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তবে অনেকেরই শুনি যে একদম সুস্থ মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে, দেখা গেল যে তার ব্লক ধরা পড়েছে, এক বা একাধিক। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন, যে হঠাৎ করেই কি হার্ট অ্যাটাক হচ্ছে কিনা। এখন আসলে প্রেজেন্টেশন কিন্তু হঠাৎ করেই হচ্ছে। যেমন একজন মানুষ স্বাভাবিক জীবনযাপন করছেন, অফিস আদালত করছেন, হঠাৎ করেই অফিসে একটা সিচুয়েশন হলো, কোনো একটা অ্যাংজাইটি বা টেনশনজনিত কারণ হলো, দেখা গেলো হঠাৎ করে বুকে প্রচণ্ড ব্যথার পর হসপিটাল নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর ইসিজি করলেন, ডাক্তার সাহেব বললেন যে ওনার তো একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, এখনই ওনার চিকিৎসা লাগবে, ভর্তি করাইতে হবে হসপিটাল। এর খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এটা নিয়ে আরো আলোচনা করতে চাই। একজন দর্শক রয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম, টাঙ্গাইল জেলা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি, টাঙ্গাইল জেলা থেকে বলছি। জি, বলুন। আমার অসুবিধাটা হলো যে হার্টবিট কমে আসে, অনেক সময় 50 ডাউন চলে আসে। বাসায় ওই যে একটা আছে, ওটাতে মাপলে অনেক সময় 50 ডাউন চলে আসে। আর হলো যে হঠাৎ কোনো কারণ ছাড়াই মানে একটু মনে হয় যে
খুব ঘামতেছি, চোখ মুখ একটু অন্ধকার হয়ে আসে, তখন আবার একটু বিছানায় শুয়ে পড়লে ফ্যান ট্যান ছাড়লে আবার ঠিক হয়ে যায়। এইটাই মূলত সমস্যা। বছরখানেক আগে ডাক্তার দেখিয়েছি, আপনার ইসিজি, তারপরে ওই যে ইটিটি, আরো ওই যে কি জানি বলে বলে গেলাম, ওই যে হার্টের আরো কিছু টেস্ট আছে যেগুলো সবগুলাই করা হয়েছে। মানে সেসবে কি কোনো সমস্যা পড়েছিল, তখন সমস্যা দেখা দিয়েছিল? সমস্যা বলতে হল্টার রিপোর্টে আসছিল সর্বনিম্ন 42 চলে আসছিল হার্ট রেট, হল্টারে 24 ঘন্টা হল্টারিং ডেটা। জি, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখানে যে ইস্যুটা উনি এনেছেন সেটা হচ্ছে আমরা হার্টের যে আমাদের ইলেকট্রিক একটা সার্কিট সিস্টেম আছে, হার্টের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ট্রান্সমিশন এবং হার্টকে পরিচালনা করার জন্য একটি বৈদ্যুতিক একটি সিস্টেম আছে হার্টের। ওনার বৈদ্যুতিক সিস্টেমে গণ্ডগোল। এখানে আমরা যেটা পাচ্ছি যে হার্ট রেটটা অনেক কমে যায়। স্বাভাবিক হার্ট রেট হলো 60 to 90, একজন মানুষের স্বাভাবিক হার্ট রেট। সেটা যদি 60 নিচে নেমে যায় আমরা বলি সেটাকে ব্রেডিকার্ডিয়া। এবং এই যে হার্টের গতি কমে যাওয়া, ছন্দ যে কমে যাচ্ছে, এই কমে যাওয়ার ক্ষেত্রে যদি আমরা যেটা পাই যে 40 নিচে যদি নেমে যায় এবং সেই ক্ষেত্রে যদি সমস্যা থাকে, যেমন হচ্ছে মাথা ঘুরানো, চোখ অন্ধকার দেখা, হঠাৎ করে পড়ে যাওয়া, এই ধরনের যদি সিমটম থাকে এবং হার্ট রেট যদি কম থাকে এবং কোনো রিভার্সিবল কজ যদি না থাকে, যেমন অনেক সময় কিছু ওষুধ আছে যে ওষুধে হার্ট রেট কমায়, যেমন বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার জাতীয় ওষুধ, অথবা থাইরয়েডের যদি সমস্যা থাকে, হাইপোথাইরয়েড, সেক্ষেত্রে হার্ট রেট কমে যেতে পারে। এই ধরনের সমস্যা যদি না থাকে, সুনির্দিষ্ট কোনো কারণ যদি খুঁজে পাওয়া না যায় যে যার জন্য হার্ট রেট কমে যাচ্ছে এবং হার্ট রেট কমে যাওয়ার সাথে যদি সিমটম থাকে, পড়ে যাওয়ার ঝুঁকি থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই সেই আমরা যে পরীক্ষা নিরীক্ষা করি, যেমন হল্টারের কথা উনি বলছেন, একটা রিপোর্টে হয়তো বা 40-এর নিচে নাও পাওয়া যেতে পারে, আরেকটা হল্টার করে দেখতে হবে। 40-এর নিচে যদি নেমে যায় এবং সিমটম যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি যে পেসমেকারের কথা আমরা বলি। সেই পেসমেকার হলো পার্মানেন্ট পেসমেকার, এবং পেসমেকার আসলে কিছুই না, একটা হচ্ছে ইলেকট্রনিক্স একটা ডিভাইস যেটা হচ্ছে বুকের চামড়ার নিচে লাগানো। আপনার কি মনে হচ্ছে ওনার লক্ষণ শুনে যদি আমি আরেকটু ক্লিয়ার হওয়া প্রয়োজন যে উনি পড়ে যায় কিনা। উনি যেটা ব্ল্যাক আউটের কথা বলেন যে হঠাৎ করে পড়ে যাওয়ার কথা উনি বলেন, কিন্তু হঠাৎ করে অন্ধকার দেখা, এখন সেই ক্ষেত্রে আমাকে আবার হল্টার করে দেখা উচিত যে তার 40-এর নিচে নামে কিনা, 40-এর নিচে নামে কিনা। তো ইসিজি দেখতে হবে, ইসিজিতে যেমন সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, থার্ড ডিগ্রি হার্ট ব্লক, ইলেকট্রিক্যাল, এই ধরনের কোনো ব্লক আছে কিনা, অথবা ইন্টারমিডিয়েট সেকেন্ড ডিগ্রি হার্ট ডিগ্রি ব্লক আছে কিনা। প্রাথমিকভাবে আসলে ওনার এখন কি করা উচিত? এখন হচ্ছে কি, ওনাকে অবশ্যই সতর্কতা অবস্থা থাকতে হবে। ওনার কার্ডিওলজিস্ট একজনের উপদেশ নেওয়া উচিত, এবং কার্ডিওলজিস্টে যদি ওপিনিয়ন দেন যে তার পেসমেকারের প্রয়োজন, সেই ক্ষেত্রে ওনাকে পেসমেকার প্লেসমেন্ট করা প্রয়োজন, অথবা হার্ট রেট বাড়ানোর জন্য কিছু ওষুধ আছে, সেই ওষুধের মাধ্যমে হার্ট রেট বাড়ানো যায় কিনা সেটা চেষ্টা করতে হবে। জি, আরেকজন দর্শক রয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোথেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আমি বরিশাল থেকে বলতেছি। আমার নাম মুনিয়া সুলতানা। আমার গত বছর হঠাৎ করে ধরা পড়ছে যে আমার হার্টে ছিদ্র। আমি উপর থেকে নিচে নামতে পারি না, তাহলে বুকে ব্যথা হয়। পরে আমি বরিশালে ডাক্তার দেখাইছি, ইসলামিয়ায়, পরে ঢাকায় আমি প্রায় 6-7টা জায়গায় দেখাইছি, হার্ট ফাউন্ডেশন থেকে শুরু করে। তো হার্টের ছিদ্র এক এক রকমের আসছে, যার কারণে আমি কনফিউশন ছিলাম, এবং তারা বলে সার্জারি করতে, অ্যামাউন্ট বলে দেয় এটা সেটা। তো আমার হাজবেন্ড গভর্নমেন্ট জব করে, ও বিভিন্নভাবে লবিং করে পরে ইন্ডিয়াতে দেবী সেঠি স্যারের ওখানে আমাকে নিয়ে গেছে, ওখানে হার্টের সার্জারি করা হয়েছে। আমি জানুয়ারির 28 তারিখে সার্জারি করেছি 2025-এ। এখনো আমার বুকের অন্য যে সমস্যাটা হয় সেটা হলো আমার বাম পাশের হাত সবসময় ব্যথা করে, তারপরে আমার বুকের প্রত্যেকটা পাঁজর ব্যথা করে, এবং নিচে নুতে পারি না, পিছনে ব্যাক পেইন, মানে ইভেন আমার সবসময় বুকে ব্যথা হয়, মুভমেন্ট করতে পারি না। আমার এই অনেক সমস্যা, এর জন্য এখন আমি আবার কি করতে পারি? হ্যাঁ, ধন্যবাদ। আপনার যে সমস্যাটা আমি বুঝতে পেরেছি সেটা হলো কনজেনিটাল হার্ট ডিজিজ, মানে জন্মগত আপনার হার্টের ছিদ্র সমস্যা। এখন জন্মগত হার্টের ছিদ্র বাংলাদেশের চিকিৎসার যথেষ্ট চিকিৎসা অ্যাভেলেবল। এটা খুবই সিম্পল, যে একটা ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে কিন্তু নির্ণয় করা সম্ভব হার্টের ছিদ্র আছে কিনা। এবং হার্টের ছিদ্রর ক্ষেত্রে আমরা দুই ধরনের চিকিৎসার কথা বলি। একটা হচ্ছে যে অপারেশন ছাড়াই পায়ের রক্তনালীর মাধ্যমে আমরা ডিভাইস বসিয়ে দিয়ে হার্টের ছিদ্রকে বন্ধ করে দিতে পারি। আরেকটা হচ্ছে যদি হার্টের ছিদ্র বন্ধ করার মতো পরিবেশ না থাকে, সেই ক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলি। যে অপারেশন আপনি অনেক লবিং করে ইন্ডিয়া যে করে এসেছেন আর কি, সেই অপারেশন আমাদের দেশে সম্ভব। আমাদের যথেষ্ট পরিমাণে সার্জন এখন অ্যাভেলেবল বর্তমানে এই হার্টের ছিদ্র অপারেশন করার জন্য। এখন পরবর্তীতে যে কনসিকুয়েন্স যেটা আপনি বললেন, যে বুকে ব্যথা, বিভিন্ন হাড়ে ব্যথা, হ্যাঁ বিভিন্ন ব্যথা যেটা বলতেছেন, এই ব্যথাগুলো হচ্ছে হার্টে যখন অপারেশন করা হয়, বুক কেটে যখন ছিদ্র জোড়া লাগানো হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেক রুগী কিন্তু অপারেশনের পরবর্তীতে এই বোনস পেইন এবং
এই সমস্ত ব্যথার কথা বলে থাকেন। এখন সেই ক্ষেত্রে আপনাকে কোনো একজন ডাক্তারের শরণাপন্ন হয় যে ব্যথার কারণটা কি, যেমন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলেও কিন্তু ব্যথা করে, ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে ব্যথা হইতে পারে, বা অন্য কোনো কারণেও কিন্তু বোনসে ব্যথা হইতে পারে। সেই ব্যথার কারণগুলো সঠিকভাবে নিরূপণ করে কী কারণে ব্যথা সেটা নিরূপণ করে ওষুধ খেলে ইনশাল্লাহ সেরে যাওয়ার কথা। দর্শক যারা ফোন করেছিলেন তাদের বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলতে চাই। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করতে চাই এবং হার্ট অ্যাটাকের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শফিকুর রহমান পাটোয়ারি। আমরা আলোচনা করছিলাম হার্ট অ্যাটাক নিয়ে, আমরা ব্লক নিয়ে একটু আলোচনা করছিলাম। একটু ব্লক নিয়ে যদি বলতেন, তারপর আমার আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। ব্লকটা হচ্ছে আমি আসলে রক্তনালীতে যে চর্বি জমে, কোলেস্ট্রল জমে যে ব্লক, সেই ব্লকের কথা বলছিলাম। সেখানে হচ্ছে আমাদের হার্টে 3টি রক্তনালী থাকে। রক্তনালী গায়ে কোলেস্ট্রল জমে, কোলেস্ট্রল জমার পর এটা আস্তে আস্তে বড় হইতে থাকে এবং তখন হচ্ছে কি যখন দেখা যায় 70% বা তার বেশি হয় তখনই কিন্তু বুকে ব্যথা শুরু হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এই ব্লকটা তৈরি হওয়ার জন্য কিছু ক্ষেত্র লাগে। আমরা বলছি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্ট্রল মাত্রা বেশি, যদি আনহেলদি খাবার আমরা খাই সেই ক্ষেত্রেই কিন্তু এগুলো সম্ভাবনা বেশি থাকে। এবং এর আত্মপ্রকাশ হয় হচ্ছে কি একেবারে এক্সট্রিম ফর্মে যেটা হয় সেটা হলো হার্ট অ্যাটাক। এবং হার্ট অ্যাটাকে দেখা যায় 50% যে মৃত্যু হয় তার 50% কিন্তু 1 ঘন্টার ভিতরে মানুষ মৃত্যুবরণ করে। এবং সারা ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে যে প্রতি 3 জনে 1 জন যে মৃত্যু হয় সেই মৃত্যু কিন্তু হার্ট অ্যাটাক জনিত কারণে হচ্ছে। আমি নিজে জানার জন্য একটু বলতে চাই যে অনেকের তো ব্লক থাকে না, হঠাৎ করে দেখা যায় যে তার ব্লক ধরা পড়ে, মানে হার্ট অ্যাটাক হয় কিংবা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। মানে এই হঠাৎ করে কেন, মানে কোনো হঠাৎ আসলে এই ব্লকটা তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে। এটা কি একটু বয়সে? হ্যাঁ, বয়স এখন হচ্ছে কি অনেক সময় লাগে। যেমন হচ্ছে এই ব্লকের ক্ষেত্রটা তৈরি হয় 20 বছর বয়সের সময় হার্টের রক্তনালীর গায়ে, এবং এটা আস্তে 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 বড় হইতে থাকে। এবং পরিবেশ যদি পায় উপযুক্ত, যেমন ধূমপান করা, আনহেলদি খাবার, আনহেলদি পরিবেশে থাকা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তের কোলেস্ট্রল, এগুলো যদি নিয়ন্ত্রণে না রাখা হয়, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, তখন আস্তে আস্তে এই প্ল্যাকটা কিন্তু বড় হইতে থাকে। যেমন আমরা ট্রান্সফ্যাট খাচ্ছি, প্রচুর ট্রান্সফ্যাট কিন্তু এখন বর্তমানে আমাদের খাওয়া হচ্ছে ফাস্টফুডের মাধ্যমে, বিভিন্ন বাজা পোড়া খাবারের মাধ্যমে কিন্তু প্রচুর ট্রান্সফ্যাট। আর স্যাচুরেটেড ফ্যাট, যেমন অ্যানিমেল ফ্যাট যেগুলি তাদের স্যাচুরেটেড ফ্যাট থাকে, এর মাধ্যমে আস্তে আস্তে প্ল্যাকটা বড় হইতে থাকে। বড় যখন হয়, যেমন যদি দেখা যায় এটা অনেক বড় হয়ে গেছে, সিগনিফিকেন্ট স্টেনোসিস, তখনই কিন্তু বুকে ব্যথা হয় এবং সেটা সাডেনই আত্মপ্রকাশ হয়। যেমন এতদিন যে অল্প পরিমাণে ব্যথা ব্লক ছিল, সেই অল্প ব্লকে কিন্তু কখনই বুকে ব্যথা হয় না। যখনই এটার পরিমাণটা বেশি হয় তখনই কিন্তু বুকে ব্যথা শুরু হয়ে যায়। এবং হঠাৎ করে যখন উত্তেজিত হচ্ছে, কোনো একটা কারণে টেনশন, অস্থিরতা কাজ করে, তখনই করোনারি আর্টারি স্পাজম হলে ভিতরে ব্লক আছে, এর ফলে দেখা যায় হঠাৎ করে কিন্তু বুকে ব্যথা হচ্ছে। এবং এমন একটা পরিস্থিতি হয় যে কোনো একটা সভাতে কথা বলতেছেন অথবা একটু উত্তেজিত পরিবেশ হলো, হঠাৎ করে বুকে হাত দিয়ে ব্যথার পর হসপিটালে নিয়ে যাওয়ার পর দেখা গেল হার্ট অ্যাটাক। আমি একটু ছোট করে জানতে চাই, মানে ওয়েদার কি একটা ফ্যাক্টর? গরম ওয়েদারেও কি এমন হতে পারে? হ্যাঁ, যেমন ওয়েদারের কথা বলা হচ্ছে যে এক্সট্রিম ওয়েদার, বেশি ঠান্ডা বেশি গরম, এই দুই ওয়েদারে কিন্তু হার্টের রক্তনালী স্পাজম হওয়া এবং হার্টের অ্যাটাকের ঝুঁকি থাকে। জি, আমি একটু তাৎক্ষণিকভাবে কারো যদি মানে হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে মানে ইমিডিয়েট ট্রিটমেন্টটা কি হতে পারে? হ্যাঁ, তাৎক্ষণিক যদি হার্ট অ্যাটাক হয়, আমরা যেটা বলি আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে যে আমার কি হার্ট অ্যাটাক হতে পারে, এরকম একটা আমাদের ভুল ধারণা থাকে। ভুল ধারণা থেকে আমরা করে কি ডিলে করতে থাকি। এখন কথা হচ্ছে মিনিট পর মাসেল একটা শব্দ ইউজ করি আমরা হার্টের ক্ষেত্রে, যে যত আপনার সময় যাবে এই মাংসপেশিগুলি কিন্তু হার্টের নষ্ট হতে থাকে, এবং মাংসপেশি যদি নষ্ট হয়ে যায় মাংসপেশি রিকভারি হওয়ার সম্ভাবনা নাই। কেউ যদি তাৎক্ষণিকভাবে হার্ট অ্যাটাক করে কি করবেন? তাৎক্ষণিকভাবে উচিত হলো, যদি অ্যাসপিরিন জাতীয় ওষুধ যদি বাসা থাকে, আমরা বলি যে 300 মিলিগ্রাম অ্যাসপিরিন ক্রাশ করে মুখে দিয়ে দেওয়ার জন্য, আর নাইট্রোগ্লিসারিন বা নাইট্রেট জাতীয় যদি ওষুধ থাকে জিবির নিচে দেওয়ার জন্য, দিলে কিছুটা ব্যথা কমবে। এবং দ্রুততম সময়ে যে কোনো হেলথ কেয়ার মানে যেখানে স্বাস্থ্য ফেসিলিটি আছে সেখানে চলে যাওয়া উচিত, গিয়ে একটা ইসিজি করা, সিরাম ট্রোপোনিন করা, করে নিশ্চিত হওয়া যে হার্ট অ্যাটাক কিনা। হার্ট অ্যাটাক হলে করোনারি কেয়ার ইউনিটে চলে যেতে হবে, তাৎক্ষণিকভাবে গিয়ে থ্রম্বোলাইটিক ড্রাগ মানে হচ্ছে রক্তনালীকে ক্লিয়ার করার জন্য কিছু ওষুধ প্রয়োগ করা, সেই ওষুধের মাধ্যমে এটাকে পরিষ্কার করে নিতে হবে। অথবা যদি প্রাইমারি পিসিআই করার ফেসিলিটি থাকে সেখানে প্রাইমারি পিসিআই করে সাথে সাথে রক্তনালীকে খুলে দিতে হবে। কখনো কখনো আমরা দেখি হার্ট অ্যাটাকের পর হঠাৎ করে কিন্তু শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছেন, শ্বাস নিতে পারতেছেন। এই সিচুয়েশন কামলে